আপনি কি জানেন যে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স এটার জন্য আপনার ক্রোয়েশিয়ার যে ভিসাটা সেটা রিজেক্ট হয়ে যাচ্ছে? এখন তো আবার নতুন করে প্রতারণা তৈরি হয়ে গেছে। আপনার ক্রোয়েশিয়া যেতে হলে আপনার কারো ১৬০০ ইউরো, কারো ১৮০০ ইউরো জামানত দিতে হচ্ছে, বিভিন্ন ধরনের রিউমার্স। ক্রোয়েশিয়া বন্ধ হয়নি এবং খোলা রয়েছে এবং ভিসা দিচ্ছে, আপনারা সবাই আসতে পারবেন। বাট এখানে কিছু আপনার ক্রাইটেরিয়া রয়েছে এবং কিছু নিয়ম চেঞ্জেস আসছে, যে জিনিসগুলো আপনার জানা দরকার। যে সকল ভাইরা আপনারা ফুড ডেলিভারি, ড্রাইভিং সেক্টর কাজে আপনারা আসতে যাচ্ছেন, তাদেরকে লাইভ প্রুফ দিব। তার কারণ এই সেক্টরটাতে সবচেয়ে ভিসা বেশি রিজেক্ট হচ্ছে এবং ক্রোয়েশিয়া থেকে অবৈধ লোকদের ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মতো ক্রোয়েশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব ক্রোয়েশিয়াতে আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এবং পারমিট প্রাপ্তির ক্ষেত্রে নতুন কিছু চেঞ্জেস আসছে সেই জিনিসগুলা, এবং অনেকে একটা রিউমার ছড়াচ্ছেন আপনাদের কারো ১৬০০ বা কারো ১৮০০ ইউরো জামানত দিতে হচ্ছে, সেই বিষয়গুলা। এবং ৩ বছরের যে টিআরসি কার্ড সেটা আমি অলরেডি ক্লিয়ার করছি, তারপরেও বলার চেষ্টা করবো। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসবেন তাদের জন্য, আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি এটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে অবৈধ বাংলাদেশি বা অন্যান্য দেশের যে ভাইয়েরা রয়েছে তাদেরকে ধরে ধরে আপনার স্ব দেশে পাঠিয়ে দিচ্ছে সে বিষয়ে। দেখেন, আপনার স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্রোয়েশিয়াতে আপনার শুধুমাত্র জাগরেবে অভিযান করে পুলিশ কর্মকর্তারা প্রায় ১০০ জনের বেশি অবৈধ যারা ড্রাইভিং করতেছিল, বিভিন্ন সেক্টরে কাজ করতেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তদন্তের স্বার্থে জানা গেছে যে এই জিনিসগুলা ক্রোয়েশিয়ান একজন নাগরিক মোটামুটি প্রায় ১৫০ জনের মতো লোককে বিভিন্ন দেশ থেকে এনে এই সকল কার্যক্রম করা ছিল, ফেক পারমিট দিয়ে এবং ফেক রেকমেন্ডেশন, এভরিথিং সবকিছু তাদের ফেক ছিল। দেখেন ভাই, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। এই একটা উদাহরণ থেকে আপনাদের বোঝা উচিত যে ক্রোয়েশিয়া এখন কি পরিমাণে স্ট্রেট হতে যাচ্ছে এবং তাদের যে নিয়ম শৃঙ্খলা, আইন কানুনগুলা, সেই জিনিসগুলো তারা কতটা শক্তপোক্ত করতেছে। আপনি আমি বাংলাদেশে বসে চিন্তা ভাবনা করি, বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখি, যে যার মতো মন গড়া কথা বলতে সেগুলো বিশ্বাস করে নিচ্ছি। বাস্তবিকতাটা কিন্তু পুরোটাই আলাদা। সেই বাস্তবিকতাটা যদি আমি তুলে ধরতে চাই, আমাকে অনেকে অনেক ধরনের কমেন্টস করেন, আরে ভাই, আপনার যদি সত্য জিনিসগুলো জানার ইচ্ছা থেকে থাকে, আপনি যারা ক্রোয়েশিয়াতে আছে তাদেরকে অনুসরণ করেন। আর যদি আমার ইনফরমেশন আপনার কাছে মিথ্যা মনে হয়, আমি তো প্রুফ সহ আপনাদেরকে দিচ্ছি। তো ভাই, আপনার দেখার দরকার নেই এই ভিডিওটা। এই ভিডিওটা শুধু তারাই কন্টিনিউ করেন যাদের ক্রোয়েশিয়ানে মানে জানতে ইচ্ছুক, যারা বর্তমানে ক্রোয়েশিয়ানে চিন্তিত রয়েছেন তাদের। তার কারণ ভাই, আমার কোনো লাভ নেই, আমি কোনো ভিসার কাজ করি না। আমি আপনাদেরকে বলে দিব যে ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে আমার কাছে ফাইল জমা দেন, ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে না আমার কাছে ফাইল জমা দেন, এরকম কোনো কিছু আমার ভিতর নেই, আমার কোনোই লাভ নেই। আমি জাস্ট ইনফরমেশনটুকু এটুকু এজন্য শেয়ার করি যাতে আপনি সতর্ক হতে পারেন। সো চলুন মূল প্রসঙ্গে আসি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোয়েশিয়াতে যে নাগরিক এই যে মানে অপকর্মটার সঙ্গে যুক্ত রয়েছিল, তাদেরকে খুঁটিনাটি সবকিছু বের করা হয়েছে এবং তার উপর আইনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সো এই দিক থেকে আপনারা বুঝতে পারেন যে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট ক্রোয়েশিয়ার নাগরিককে ছাড় দিচ্ছে না। এখানে ফেক পারমিট, মানে ভুয়া কোম্পানি, বিভিন্ন নামে বেনামে যে কোম্পানিগুলো রয়েছে তাদের অভিযান চলতেছে। এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এখন যদি আপনি ক্রোয়েশিয়া আসতে চান, আপনার কোম্পানি, আপনার রেকমেন্ডেশন, এভরিথিং সবকিছু প্রপার হতে হবে। আপনার কোম্পানি যদি ঠিক না থাকে তাহলে আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন না। তবে একটা জিনিস, আপনার বাস্তব যে সত্যটা সেটা একদমই মানে চিরন্তন সত্য, এখনকার যে সাময়িক পরিস্থিতি এটা আপনার মানতে হবে। সেই জিনিসটা হচ্ছে ক্রোয়েশিয়া তার আগের মতো ভিসা রেশিও নেই। ভিসা রেশিও তাদের জন্য ভালো যারা অথেন্টিক কোম্পানিতে আবেদন করছেন। এখন আপনি আমাকে কমেন্টস করবেন, ভাই আমার তো সবকিছু অথেন্টিক ছিল, আমার কোম্পানি ভালো ছিল, তাহলে আমার ভিসাটা কেন রিজেক্ট হচ্ছে? আপনার ভিসাটা এর জন্যই রিজেক্ট হচ্ছে, আপনি বাংলাদেশে বসে আপনার সেই এজেন্সির কাছে শুনছেন আপনার সবকিছু অথেন্টিক। এজেন্সি কখনোই আপনাকে বলবে না যে আমার এই জিনিসটা খারাপ। জিনিসগুলো আপনার বুঝতে হবে, আপনার জানতে হবে। আপনার এজেন্সিকে আপনারা সবকিছু মনে করে থাকেন, আপনি এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন, সে আপনাকে বলতেছে যে এটা ভালো, এটা ভালো, এটা ভালো, বাট আপনার ভিসাটা রিজেক্ট হয়ে গেছে। আপনার ভিসা রিজেক্ট হওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে, যে কারণগুলোর ভিতরে আপনার কোম্পানি ঠিক নেই, আপনার কোম্পানির ট্যাক্স ব্যাক ঠিক নেই, বা আপনার কোম্পানিটা সাপ্লাই কোম্পানি বা ছোটখাটো কোম্পানি, কোনো রেপুটেটেড কোম্পানি না, ট্যাক্স ফাঁকি দিয়েছে, বিভিন্ন ধরনের কারণ রয়েছে। সেই জিনিসগুলো আপনারা জানার চেষ্টা করেন না, বোঝার চেষ্টা করেন না। সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে চেঞ্জেস গুলো আসছে সে বিষয়ে। তারা বেসিক্যালি কি করতেছেন, আপনি যে এলাকার বা আপনার যে জন্ম নিবন্ধন, সেইখানকার যে আপনার যে থানা, এক কথায় বলবো যে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার সেই জায়গা থেকে আপনারা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স গুলাকে বের করতেছেন। বাট এখন ক্রোয়েশিয়াতে আপনি আসতে চাইলে, ছোট্ট করে একটা কথা বলি, অবশ্যই উত্তরটা কমেন্টসে দিবেন। আপনার এজেন্সি এই জিনিসটাই এখনো জানে না, আর আপনি আপনার এজেন্সির উপর বিশ্বাস করে আমাদেরকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন, ক্রোয়েশিয়া বন্ধ, আমরা ভুলভাল বকতেছি, আমরা ভিউ ব্যবসা করতেছি। আরে ভাই, এই মানে এই রিলেটেড যে ভিসার যে
কার্যক্রমগুলা নিয়ে যারা আপডেট দেয় তাদের ইউটিউবে কত লাখ কত কোটি টাকা ইনকাম হয়, একটা ভিডিও তো সর্বোচ্চ কতটা ভিউ হয়, নিজেকে একটু প্রশ্ন করেন। এরপরেও চাইলে আমরা অন্য কিছু করতে পারি, চাইলে ব্লগিং করতে পারি, তারপরেও এই একটা কাজে আমি আমার নিজেকে মানে উৎসর্গ করতে চাচ্ছি, তার কারণ আমি মানুষের পাশে দাঁড়াতে চাই যাতে আমার একটা ভাইও প্রতারিত না হয়। জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। আমি চাইলে ব্লগিং করতে পারি, আমি চাইলে অন্যান্য কাজও করতে পারি, বাট আমি নিঃস্বার্থে আপনাদেরকে ভিসা আপডেট গুলো দিচ্ছি যাতে আপনি সতর্ক হতে পারেন, আপনি প্রতারিত না হন। তার কারণ কোনো একটা সময় আমিও আপনার মতো এই সকল ইউটিউবারদের ভিডিও দেখতাম, বিভিন্ন ধরনের মন মানসিকতা আমারও তৈরি হয়ে গেছিল। সেদিন থেকে আমি আমার নিজেকে কমিটমেন্ট করছি যে ইনশাল্লাহ আমি মানুষকে সবসময় সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম, পাসপোর্টের যে বিষয়টা সেটা দেখা যাচ্ছে যে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ বা আপনার অন্যান্য খান থেকে আপনারা বের করেন, বাট আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপনারা বের করতেছেন আপনি যে থানার আন্ডারে রয়েছেন সেখান থেকে। একদম স্পষ্ট বলে দিচ্ছি, এখন থেকে যদি আপনি ক্রোয়েশিয়া আসতে চান তাহলে আপনার সেই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার পাসপোর্ট যেইখান থেকে ইস্যু করা হয়েছে, ফর এক্সাম্পল আপনি আপনার জেলা থেকে পাসপোর্টটাকে ইস্যু করছেন, বাট আপনি আপনার পুলিশ ক্লিয়ারটা দিচ্ছেন আপনার যে থানাতে রয়েছেন সেই থানা থেকে, এভাবে দিলে আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন যে আপনি যেই মানে জেলা থেকে আপনার পাসপোর্টটাকে বের করছেন, যে অফিস থেকে পাসপোর্টটাকে বের করছেন, সেই অফিসের ঠিকানাধীন যে থানাগুলো রয়েছে সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স বের করা। তাহলে জিনিসটা আপনাদের সুবিধা হবে এবং ভিসা রিজেক্টের যে কারণটা সেটা কমে আসবে, এবং সেটা অবশ্যই লিগ্যালাইজেশন করাতে হবে। এবং এইখানে আরেকটা কথা দাঁড়ায়, দেখা যাচ্ছে অনেকে বাংলাদেশে যে রিউমার্স গুলো ছড়াচ্ছেন আপনারা যে 1600 ইউরো কারো 1800 ইউরো লাগতেছে, এই জিনিসগুলো আসলে ভাই বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমার কয়েকটা ভাইয়ের সঙ্গে কথা হয়, তাদের পারমিটের জন্য থানাতে আটকে ছিল। তো থানা থেকে সেই পুলিশ কর্মকর্তাগুলা সেই মালিকদেরকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে তাদেরকে এখানে ডেকে এনে তাদের সবকিছু পেপার এভরিথিং সবকিছু চেক করে তারপরে তাদেরকে বলে যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, যেটা 1600 ইউরো বা কারো ক্ষেত্রে 1800 ইউরো পর্যন্ত হচ্ছে, একটা অ্যামাউন্ট তাদেরকে ডিপোজিট করতে বলে। দেখেন এই জিনিসটা দিবে হচ্ছে আপনার মালিক পক্ষ, এটা আপনার না। বাট বাংলাদেশের এজেন্সিগুলা এবং ক্রোয়েশিয়াতে যে সকল বাংলাদেশি ভাইয়েরা এই সকল ভিসার বিজনেস গুলা করেন, তারা বেসিক্যালি দেখা যাচ্ছে এই জিনিসটাকে চাপিয়ে দিচ্ছে আপনার উপরে, এবং আপনার থেকে হিউজ পরিমাণ, কারো থেকে 2000 কারো থেকে 3000 ইউরো নিচ্ছে, নিয়ে বলতেছে এটা আপনাদের জামানত। এটা আপনাদের জামানত না, এটা মালিক পক্ষের জামানত। যদি কোনো মালিক বাইরে দেশ থেকে কর্মী হায়ার করতে চায় তাহলে এই টাকাটা সেই কর্মীর কাছ থেকে তুলে নিচ্ছে আপনার এই সকল থার্ড পার্টি মাধ্যমগুলো, বাট দেওয়ার কথা ছিল আপনার যে মালিক আপনাকে নিতে চাচ্ছে তাদের। আশা করি জিনিসটা ক্লিয়ার। আর 3 বছরের টিআরসি কার্ডের যে বিষয়টা সেটা আমি আমার গত ভিডিওতে ক্লিয়ার করছিলাম। এটা এখনো কোম্পানি বা যে মালিক তাদের আন্ডারে রয়েছে। এটা মানে আপনার মালিক বা আপনার কোম্পানি যদি ইচ্ছা করে তো তাহলে আপনাকে বানিয়ে দিবে। এখানে আপনার আমার আর কিছুই করার নেই, তার কারণ এটা গভর্নমেন্টের আন্ডারে আসে না, এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ। সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে যারা 1 বছরের টিআরসি কার্ড পাচ্ছেন তাদেরটাই ভালো, কারণ 1 বছর পর আপনি চাইলে মুভ হতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক যে কোন কোন জিনিসগুলো বা কোন কোন কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন 100%, সে বিষয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, আপনার পাসপোর্টের যে মেয়াদটা সেটা 2 বছরের অধিক থাকতে হবে, এবং আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সেটা আমি যেভাবে বললাম সেটা, এবং অবশ্যই অবশ্যই আপনার সেই পুলিশ ক্লিয়ারেন্স যে হার্ড কপিটা যেটা আপনাকে থানা থেকে দিয়েছে সেই জিনিসটা জমা দিতে হবে। এবং আপনি এমন একটা কোম্পানি খুঁজে বের করার চেষ্টা করবেন যে কোম্পানিতে একটা ক্রোয়েশিয়ান নাগরিক 1 বছর থেকে কাজ করতেছে এবং তাদের বিগত দিনের সব ট্যাক্স ভ্যাট এভরিথিং সবকিছু ক্লিয়ার, এবং আপনার যে মালিক বা যে কোম্পানি আপনাকে নিতে চাচ্ছে তার অবশ্যই আপনাকে আগ্রহী হতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। সো এতটুকু করলে মোটামুটি আপনি ইনশিওর হতে পারবেন যে আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন দিন থেকে আমাদের বাংলাদেশের ভিএফএস গ্লোবাল, নেপাল, ইন্ডিয়া বিভিন্নখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অপেক্ষমান ছিলেন আপনাদের প্রাপ্তি বা ভিসাটার জন্য। বাংলাদেশ ভিএফএস গ্লোবাল থেকেও এখন আপনাদেরকে ভিসা দিচ্ছে, ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে, আমার সঙ্গে অলরেডি 2-3 জনের কথা হয়েছে, এবং নেপাল থেকেও হচ্ছে। বাট এখানের যে মানে ভিসার রেশিওটা সেটা আমি বলবো যে আপনার অ্যারাউন্ড 15 থেকে 20%। তার মানে 100 জনের ভিতর থেকে 15 থেকে 20 জনের ভিসা হচ্ছে, বাদ বাকিদের আপনার রিজেক্ট হচ্ছে। এবং যাদের ভিসা হচ্ছে তাদের সবারই দেখা যাচ্ছে যে 2025 সালের আবেদন। যারা 2024 সালে আবেদন করে সবকিছু নিয়ে আপনারা ভিএফএস গ্লোবালে জমা দিয়েছিলেন তাদের কোনো খবরই আসছে না, উল্টো তাদের রিজেকশনের হারটা বেশি। সো আমি বলবো যে যে সকল ভাইয়েরা আপনারা 2025-এর আগে জমা দিয়ে রাখছেন বা আপনারা ওয়ার্ক পারমিটের জন্য বসে আছেন বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা ফাইলগুলো তুলে নিয়ে ভালো একটা মাধ্যম দিয়ে নতুন করে আবেদন করেন, ইনশাল্লাহ আপনি আসতে পারবেন। তবে একটা জিনিস মানতে হবে যে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা আর আগের মতো নেই, বাট ইন ফিউচারে সেটা কি হয় সেটা দেখার বিষয়। এখন মোটামুটি আমি বলবো যে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও আপনার অ্যারাউন্ড আপনার 20 থেকে 30%। বাট অবশ্যই অবশ্যই আমি বলবো যে যারা 2025 সালে আবেদন করতেছেন নতুন নিয়মগুলা মেনে সবকিছু মেক শিওর করে তাদেরই ভিসা হচ্ছে, তাদেরই পারমিট বের হচ্ছে, তাদেরই ভিসা হবে।
যারা বিগত দিনে আবেদন করছেন তাদেরকে বলবো ফাইলটা তুলে নিয়ে নতুন মাধ্যম দিয়ে আবেদন করেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা বড় করতেছে না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, যে সকল প্রতারণাগুলো রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা সবার মনের আশা পূর্ণ করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।